নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত হয়, অনেক অনেক ভালোবাসা। তো আজকের গল্প এক চিলতে রোদ্দুরের ৪র্থ নম্বর পর্ব। রেনিকে একটু সকাল সকাল বরকনে বিদায় করে সমাদ্দারবাবু কল করলেন রাশিকে। এবার খবরটা আর না দিলেই না। রাশি বলল সে মাকে নিয়েই ফিরছে। কাকু শুধু বাবাকে একটু আগলে রাখে যেন। রেনির কোণে বিদায় ৬টার মধ্যেই করতে হবে, কথাটা ডাক্তার সমাদ্দারই পেয়েছিল। অভিরাজের মাও বলে এটাই ঠিক হবে। রিনিও যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিল। সবটা এর মাঝে হাজারবার বলেছে রাশি কোথায়, সে কেন আসছে না সামনে। রিনি অবশ্য বলেছে হিংসায় দিদি ঘরে খিল দিয়েছে। অভিরাজের চোখ দুটো অনেক খুঁজেও আর রাশিকে দেখতে পায়নি সেই বিয়ের মণ্ডপ থেকে। তবে কি সত্যি রাশি অভিমান করে বসলো? রিনিকে তার বাচলতার জন্য সহ্য করতে পারে না অভি, আর ভাগ্যের পরিহাসে সেই আজ অভির বউ। অভিমানে অভিরাজ নিজেকেই নিজে বলে, থাকবে আমার বাড়ি আর আরাম সুখ নিয়ে রিনি, আমি আমেরিকা চলে যাব, আর আসবো না। রিনি চলে যাওয়ার কিছু সময় পরেই ট্রাকে করে অম্বাকে নিয়ে সেদিন ফিরছিল রাশি। ক্লান্ত অর্ধমৃত শরীরটা টানতে টানতে বাবার কাছে এসে দাঁড়িয়েছিল সে। নীলকান্ত বাবুর কেঁদে ওঠারও ক্ষমতা ছিল না, মাথায় হাত দিয়ে বসে গিয়েছিলেন তিনি। মেয়েটা বোনের বিয়ে যেন না থামে, তার জন্য সারাটা রাত একাই গরল পান করল। রাতুল, স্বপ্না আর সদ্য শ্বশুর বাড়িতে পা দেওয়া রিনি অবশ্যই আঙুল তুলছে রাশির দিকে। সে মহান সাজতে গিয়ে বাকি ছেলে মেয়েকে ঠকিয়ে দিয়েছে। রাশি একটাও উত্তর দেয়নি। রিনি সদ্য বিবাহিত, তাই তার শাশুড়ি বলে যদি সম্ভব হয় ১ সপ্তাহ পার করেই যেন রিনি যায় বাবার কাছে। বৌভাত তো হবে না, কারণ রিনির অসহ্য। তবে মরা মানুষকে ছোঁয়াও যাবে না নতুন বিয়ে বলে। অভি মাকে বলছিল সেটা কেমন করে হয়, রিনির মা মারা গেছে, সে যাবে না একবারও দেখতে। রিনি অবশ্য শাশুড়িকে সাপোর্ট করছে, কারণ তার কাছে মরা ওই পাগল মাকে আস্ত আবর্জনা ছাড়া আর কিছুই মনে হয় না। তবে হ্যাঁ, দিদি যেটা করছে তার জন্য রিনি বলবে দিদিকে, ছাড়বে না সে। ১ সপ্তাহ কেটে গেছে অম্বার মৃত্যুর। বাড়িতে বাপ মেয়ে বসে আছে চুপ করে। রাতুল রিনিকে আনতে গেছে। রাশি, বাবা তুমি ঠিক আছো তো? প্লিজ বাবা, মায়ের জন্য এমন গুমড়ে গুমড়ে থেকো না। নীলবাবু, আমি আর কতদিন রে মা, আমি ক্ষয়ে ক্ষয়ে একেবারে শেষ হয়ে যাচ্ছি, কোনো মতে টিকে আছি। রাশি বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি আমার জীবনের সবচেয়ে বড় একটা কারণ বেঁচে থাকার, এভাবে প্লিজ বলো না বাবা। রিনি আজকে প্রথম এলো বিয়ের পর এই বাড়িতে। অভি তাকে স্ত্রীর মর্যাদা দিতে নারাজ। সে জানিয়েছে রাশি তার প্রেম, রিনি সব পাবে, কিন্তু অভি তার না। রাগে ফেটে পড়ছে রিনি, কিন্তু কিছুই লাভ হয়নি। ও দরজার কাছ থেকেই বাবার কথা শুনছিল। সে ছোট থেকে বিশেষ কারণে দিদিকে দেখতে পারে না। সেভাবে রূপে বিদ্যেতে সে সেরা হয়েও কেন সবাই দিদিকে এত বড় করে দেখে? কি আছে দিদির? না রূপ আর না কোনো গুণ। একটা আস্ত এভারেস্ট মানুষ দিদি। রিনি এসে বাবাকে বলে, মনে পড়ে বাবা দিদি কেমন মাকে গুঁতো মেরে ফেলে দিয়েছিল মাটিতে? রাশির মুখটা কালো অন্ধকার হয়ে যায়, যেন রিনির কথা শুনে। রিনি জানে দিদির কোন জায়গায় আঘাত দিলে দিদি মুখ থুবড়ে পড়বে। রাশির মনে পড়ে অতীতের কথা।
রাশি আর রিনি বাড়িতে পড়ছে। খাটের এক পাশে রিনি আর পিছন ফিরে রাশি। রাশির মা তখন থেকেই ছিলেন মানসিক ভারসাম্যহীন। একটা অ্যাক্সিডেন্ট থেকে ওনার এই অবস্থার অবনতি হয়। পরে দিনে দিনে আরও খারাপের দিকে যায় সেটা। ওই অবস্থাতেই জীবন কাটিয়ে ইহলোক ত্যাগ করলো অম্বা। এমনিতেই মেয়ে ছেলে সবাইকেই অম্বা ভীষণ ভালোবাসত, কিন্তু এক এক সময় কি হয় যে হতো অম্বার, যে হঠাৎ করে অতর্কিতে হামলা চালিয়ে দিত। যেমন সেদিন অম্বা পিছন থেকে দুহাত এগিয়ে নিয়ে রাশির দিকে আসছে, সেটা রিনি দেখে, কিন্তু রাশিকে সাবধান করেনি রিনি। রাশি নিজের মনে পড়ছিল, হঠাৎ দুটো হাত তার গলায় চেপে বসল। রাশির চোখ ফেটে যেন বেরিয়ে আসছে, ছটফট করছে রাশি। সে বুঝে গেছে মা তার গলা টিপে ধরছে। রাশি দেখে রিনি ওখানে বসে আছে চুপ করে। সে না তো রাশিকে বাঁচাবার চেষ্টা করছে, আর না তো বাবাকে ওই ঘর থেকে ডেকে আনছে। শেষে রাশি মায়ের দিকে নিজের দুই হাত দিয়ে গুঁতো মারে। রাশির গলা থেকে হাত ছড়িয়ে ছিটকে মাটিতে পড়ে যায় অম্বা। আওয়াজ পেয়ে নীলকান্তবাবু ছুটে আসেন। রাশি তখন বিছানা থেকে নেমে মাকে মাটি থেকে তুলছে। অম্বা হতাশ চোখে তাকিয়ে বলে, রাশি, তুই আমাকে মারলি? রাশি কেঁদে কেঁদে বলছিল, মা, তুমি যে আমার গলা টিপে ধরছিলে, নিজেকে ছাড়াতে তোমার হাত থেকে আমাকে বাধ্য হয়েই আমাকে ক্ষমা করে দাও মা। বর্তমানে ফিরে আসে রাশি, ওর চোখে জল। রিনি দিদিকে এমন করে খোঁচাতে পেরে বেশ আত্মসন্তুষ্টি অর্জন করেছে। নীলকান্তবাবু রাশিকে ধমকে উঠলেন, কি বলছিস তুই? আসল কালপিট তো তুই। সেদিন চাইলে তুই দিদিকে আগেই সতর্ক করতে পারতিস না? নিজের মাকে বোঝাতে চেষ্টা করতে পারতিস, নিদেন পক্ষে আমাকে ডাকতেও পারতিস, কিন্তু তুই মজা নিতে ব্যস্ত ছিলি। একটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা মানুষ তারই সন্তানকে মেরে ফেলতো। রাশি শুধু নিজেকে বাঁচাতে না, সেদিন ওর মায়ের মাতৃত্বকে বাঁচাতে কাজটা করেছিল। আজ সেটা নিয়ে তুই ওকে কষ্ট দিতে পারলি? তোর দিদি ওর জন্য তৈরি করার সব গয়না তোকে হাসি মুখে দিয়ে দিয়েছে তোর বিয়েতে। তোর জন্য কি না করেছে, সেই ছোটবেলা থেকে হাতে খুন্তি তুলে নিয়েছে। আসলে অম্মা না, রাশি তোদের মা হয়ে থেকেছে। রিনি, হোয়াটএভার, ও পারে কি? ও এসবেরই যোগ্য। তাছাড়া বাবা ও এ সংসারের কর্তা সেজে বসে আছে, তো মায়ের কাজ ওকেই তো করতে হবে। আমার বা দাদার কিসের দায়? আমার কাছে আশা করো না কেমন? আমি বিবাহিত মেয়ে। নীলকান্ত, সেই তো, তুই বিবাহিত মেয়ে, তো থাক না বিবাহিতর মতো। সব কিছুতে নাক গলানোর দরকার কি তোর? আমার সন্তান, আমাকেই ওর জন্য ভাবতে হবে। রাশি, বাবা প্লিজ শান্ত হয়ে যাও, এটা সময় নয় এসব কথার। ডাক্তার কাকু এসে হাজির হলেন এমন সময়। উনি রাশিকে বললেন, কিরে মা, পড়ানো বন্ধ তো? রাশি, হ্যাঁ কাকু, মায়ের কাজ করে যাব, আমার আর ভাইয়ের কাজ হয়ে গেলে যাব। আসলে সব পরীক্ষা শুরু হবে তো, আপনার জন্য চা নিয়ে আসি। ডাক্তার কাকু, হ্যাঁ হ্যাঁ নিয়ে আয়, দুটো বুড়ো একা হয়ে গেলাম, কারোই সহধর্মিণী আর নেই, এখন দুজন সুখ দুঃখের গল্প করব। রাশি চা আনতে যায়। নীলকান্তবাবু তার বন্ধুটির কাছে বলে, তোমার বৌঠান তো চলে গেলেন, আমার আবার কি শেষ সময়, কবে আসবে ঠিক নেই, মেয়েটার কি হবে গো? ডাক্তার, যার কেউ নেই তার ভগবান আছে নীল, দেখবে এক চিলতে সিঁদুর ওর মাথায় রোদ্দুরের মতো ঠিক জল করবে একদিন। ওর মতো গুণী একটা মেয়ের কি বাচ্চার অভাব হতো? আসলে মেয়েটা বিয়েই যে করতে চাইল না, তবে দেখো ওর মা চলে গেলেন, মায়ের আশীর্বাদে ওর বিয়েটা ঠিক হবে।
রাশি চা নিয়ে এসে কাকু আর বাবাকে দিল। ডাক্তার কাকু বললেন, রাশি, যেটা বলতে এসেছি আমি, মালবিকা আমার এক্স স্টুডেন্ট। ও আর ওর স্বামী দুজনেই ডাক্তার। সেদিন দেখা হলো মেডিকেল কলেজ হাসপাতালে। আমি গিয়েছিলাম কটা কাজে। মালবিকার সুখের সংসার, কিন্তু একমাত্র অসুখ তার ছেলেটি। সে নাকি এই বয়সে আস্ত বাদর হয়ে উঠেছে। মালবিকা চায় এমন একজন টিচার যে মালবিকার অভাব পূর্ণ করতে পারবে ওর ছেলে রিভুর জীবনে। মানে এই ধরো, ও যদি সময় পেত ছেলেকে পড়াতে, তো ছেলেটা হয়তো এমনটা হতো না। তাই ও একটা ঘরোয়া কোনো টিচার চায়, যে যেমন নিয়ে রিভুকে পড়াশুনো করাবে। আমি রাশির নাম রেকমেন্ড করেছি, নীলকান্ত। ভালোই ডাক্তার দম্পতির ছেলে। পড়া গিয়ে রাশি, ওদের ভালো, দুজনেরই চাকরি, অর্থের অভাব নেই, কিন্তু সময় নেই। আর আমাদের হাতে অঢেল সময়, কিন্তু দেখ অর্থ নেই। রাশি, কত বয়স বাচ্চার কাকু? ডাক্তার, এই 7 বছর মনে হয়। মালবিকার বিয়ে হচ্ছে নামই ফুড চেনের মালিক অগ্নিদেব ব্যানার্জির ভাইয়ের সাথে। ওদের বাড়ি বেশি দূর নয় এখান থেকে। ওদের সবাই এক ডাকে চেনে। রাশি, ঠিক আছে, আমাকে ফোন নম্বর দেবেন, আমি কথা বলে নেব। ডাক্তার কাকু একটা কার্ড পকেট থেকে বের করে দিল রাশির হাতে, আর বলল আজকেই কল করতে, কারণ ওদের আর্জেন্ট টিচার লাগবে। রাশিকে শুরু করতে হবে কাল পরশু করে। রাশি ফোন নাম্বার দেখে কল করলো বাবা আর ডাক্তার কাকুর সামনেই। ক্লিনিকে ছিল মালবিকা। একটা অচেনা নাম্বার থেকে প্রথমে ধরবে না ভেবেও শেষে ফোনটা ধরল। হ্যালো, মালবিকা স্পিকিং। হ্যালো ম্যাম, আমি রাশি সেন। ডাক্তার সমদ্দার আপনার নাম্বারটা দিয়েছেন টিউশনির জন্য। মালবিকা, মনে পড়ল স্যারের সাথে ওর কথা হয়েছে কাল। হ্যাঁ স্যার, এই নামটাই তো বলেছিলেন। মালবিকা বলল, স্যার রেকমেন্ড করলে আর ভাবতে হবে না, আপনি সেরা হবেন। আপনি শুধু বলুন কবে থেকে আসতে পারবেন। আসলে সামনেই পরীক্ষা, এদিকে আমার ছেলে একদম পড়ে না। রাশি, আসলে আমার মা এক্সপায়ার করেছেন, তাই সম্ভব হলে আমি পরশু থেকেই যাব। সমস্যা নেই তো? মালবিকা, সরি, আসলে আমি জানতাম না। ঠিক আছে, আপনি পরশু থেকেই আসুন। বিকেল 4টের দিকেই আসবেন কি? আমার অ্যাড্রেস আমি মেসেজ করে দিচ্ছি। রাশি, ঠিক আছে। মালবিকা, আমি ফিস কি দেব? রাশি, আগে আমি আপনার বাচ্চাকে দেখি, আপনি না হয় দেবেন একটা কিছু। মালবিকা একটু অবাক হলো। মেয়েটার কি এতটাই অনীহা টাকার প্রতি? অন্যান্যরা তো আগে থেকেই টাকার গল্পটা করে নেয়। মালবিকা কথা শেষ করে ফোনটা রেখে দেয়। রাশিকে তার ডাক্তার কাকু বলেন, যাবি তবে পরশু কেন? আর হ্যাঁ দেখ, যেটা দিয়ে পেট চলে সেটা নিয়ে লজ্জা করলে হয় না। টাকা ইনকাম করতে গেলে মুখ খুলে বলতে হবে। রাশি, আমি কোনোদিন শিক্ষাকে বিক্রি করতে চাইনি। আমি পড়াতে ভালোবাসি কাকু, শুধুমাত্র পরিস্থিতির কারণে আমি। ডাক্তার কাকু বলেন, হ্যাঁ রে রাশিমা, দোকানে একটা টাকা নিয়ে তুই ঝামেলা করিস, দামাদামি করিস সব কিছু নিয়ে। আর এই যে তোর সব ত্যাগকে জলে দিচ্ছে তোর পরিবার, তোকে দাম দিচ্ছে না, তুই প্রতিবাদ করিস না কেন? রাশি, যে টাকা আয় করি আমি কাকু, তাতে সব কিছু চালাতে গেলে অনেক দাম দর করতে হয়। জানি ওরা কিছু মনে করবে না, ওরা যে বাইরের লোক, পরিজনরা যে অল্পতেই অভিমান করে, তাই তো কিছু বলি না। নমস্কার, আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর গল্পটির নেক্সট পর্ব নিয়ে আমি পরের দিন আসব।
নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।